আমরা দেখেছি যে সুলতান মোহাম্মদ মনসুর শপথ নিয়েছেন, কিন্তু আপনি সেখান থেকে সরে এসেছিলেন। এখন কি প্রেক্ষাপটে কি নতুন পরিস্থিতি হলো যে আপনি আবার শপথ নিচ্ছেন? আমি তখন শপথ নেওয়ার কথা ছিল, কিন্তু দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করেই আমার দলের পরামর্শে সেদিন শপথ নেওয়ার থেকে বিরত ছিলাম। আর আজকে যে প্রেক্ষাপট, আমাদের অনেকগুলো মিটিং হয়েছে, সেন্ট্রাল কমিটির মিটিং হয়েছে, প্রেসিডিয়ামের মিটিং হয়েছে, এবং সেখানে সিদ্ধান্ত হয়েছে শপথ নেওয়ার পক্ষে। এবং বর্তমানে যে দেশের মানুষের মধ্যে একটা প্রশ্ন এসেছে, মানুষ যেটা যে প্রশ্নটাকে সামনে নিয়ে আসছে যে গত 30 তারিখ জনগণ তাদের ভোটের অধিকার প্রয়োগ করতে পারে নাই, এবং মানুষ বলতেছে, মিডিয়া বলতেছে, দেশে বিদেশে সবাই বলতেছে যে গত 30 তারিখের নির্বাচন এইটা জনগণ ভোট দেয় নাই, জনগণের মতামত প্রতিফলিত হয় নাই। তাই আমি মনে করি, আমার দল মনে করে, সেই কথাগুলো সংসদে গিয়ে বলা উচিত, এবং সংসদে গিয়ে সেই কথাটা বলার মধ্যে অনেক যুক্তি আছে, এবং সংসদই হলো উপযুক্ত জায়গা। আমরা যেটা করতে চাচ্ছি, সংসদ এবং সংসদের বাইরে এই বক্তব্যগুলোকে কানেক্ট করতে চাচ্ছি। আপনি সংসদীয় এলাকা সফর করেছিলেন গতকাল। জি। তো এখন সেখানে মানুষ কি বলেছে এবং তাদের কাছে আপনার কি অঙ্গীকার রয়েছে যা আপনি সংসদে বাস্তবায়নের চেষ্টা করবেন? প্রথম তো আমাকে মানুষ মানে নির্বাচিত করেছিল সংসদে যাওয়ার জন্য। যখন একটা বিতর্ক আসলো, তখন আমার দল থেকে বলা হলো যে যেহেতু মানে কিছুটা বিতর্ক এসেছে, আপনি আবার আপনার সংসদীয় এলাকার জনগণের কাছে যান। আমি সংসদীয় এলাকার জনগণের কাছে গিয়েছিলাম অন্তত 24 ঘন্টার নোটিশ দিয়ে। তারা অত্যন্ত সুন্দর মিটিং করেছেন, হাজার হাজার লোক সেখানে এসেছে, এবং অত্যন্ত আপনার প্রতিকূল অবস্থা, আপনারা জানেন ঝড় বৃষ্টি ছিল, সেই ঝড় বৃষ্টি উপেক্ষা করে জনগণ এসেছিল, এবং সবাই স্বতঃস্ফূর্তভাবে 2 হাত তুলে আপনার সমর্থন জানিয়েছে, এবং তারা নিজেরাও বলেছে যে আমরা আপনাকে ভোট দিয়েছি, আপনি আমাদের কথাগুলো সংসদে তুলে ধরবেন এবং আমাদের উন্নয়নে ভূমিকা রাখবেন। গণফোরাম কি এই সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে? হ্যাঁ, কবে এই সিদ্ধান্ত নিয়েছে? এইটা আমাদের পার্টি ফোরামে মিটিং হয়েছে, প্রেসিডিয়ামের মিটিং হয়েছে, এবং প্রেসিডিয়ামের মিটিংয়ের প্রেক্ষিতেই সেই সিদ্ধান্ত হয়েছে, মিটিং করেই সিদ্ধান্ত হয়েছে। এবং আম, সবগুলো মিটিং গণফোরাম সভাপতি ডক্টর কামাল হোসেন স্যারের সভাপতিত্বে হয়েছে, এবং ডক্টর কামাল হোসেন স্যার নিজেই সেই সিদ্ধান্ত দিয়েছেন দল দলের পক্ষে। আপনি যে এলাকায় নির্বাচিত হয়েছেন সেই এলাকায় বিএনপির সাবেক নেতা ইলিয়াস আলীর জি। আহ, তো বিএনপির তো একটা বিরুদ্ধ অবস্থান রয়েছে। তো স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে আপনি কি প্রতিক্রিয়া দেখেছেন? তারা কিভাবে নেবে বিষয়টিকে, আপনার সংসদে যোগদানের বিষয়টি? না, মানে ধরেন যে দলের একটা অংশ, তো এইটা আপনার এইটার বিপরীত অবস্থানে আছেন, কিন্তু স্থানীয় যারা নেতৃবৃন্দ আছেন তাদের কাছে সিদ্ধান্ত গিয়েছিল, তারা সেই দলীয় সিদ্ধান্তকে উপেক্ষা করেছেন। তারা বলেছেন যে আমাদের কাছে, আপনারা পত্রিকায় দেখেছেন, ওনাদের কাছেও মেসেজ গেছে, যারা এই অনুষ্ঠানে সমাবেশে যোগ দিবেন তাদেরকে বহিষ্কার করা হবে। তখন ওনারা আমাকে বলছেন যে আমাদেরকে তো এইরকম থ্রেট দেওয়া হচ্ছে যে আমাদেরকে বহিষ্কার করা হবে। তখন আমি বললাম যে দেখেন, এইটা রুগ্ন রাজনীতির ফসল। তাই যদি জনগণ মানে কত বহিষ্কার করবেন, জনগণই দেখবেন একসময় ওনাদেরকে বহিষ্কার করে দিচ্ছে। আপনি কবে চিঠি দিয়েছেন এবং আপনি কখন এর উত্তর পেয়েছেন নির্বাচন কমিশনের কাছে? আজকেই দুপুরে আমি চিঠি পাঠিয়েছি, এবং চিঠি পাঠানোর কিছুক্ষণ পরেই আমি এই যে সেখান থেকে জেনেছি, আপনাদের সংবাদ কর্মী যারা আছেন ওনারা আমাকে জানাচ্ছেন, এবং ইতিমধ্যে সেখানে মাননীয় স্পিকার মহোদয়ের
অফিস থেকেও এটা কনফার্ম করা হয়েছে, এবং আমার যে চিঠি যিনি নিয়ে গিয়েছিলেন উনি সেই যে সেখানে যে আপনার শপথ গ্রহণ যে শপথ হচ্ছে আগামীকালকে 12টার সময়, যেটা সময় দিয়েছেন, সেই চিঠি কপি নিয়ে আসছেন। আপনি কি মনে করেন যে সুলতান মোহাম্মদ মনসুর এর আগে বলেছেন যে বিএনপি থেকে যারা নির্বাচিত হয়েছে তাদেরও মধ্যে অনেকেই তাদের সঙ্গে যোগাযোগ হয়েছে এবং তিনি আশা করছেন যে তারা যোগ দেবে, এ বিষয়ে আপনার আন্ডারস্ট্যান্ডিং কি? আমার ব্যক্তিগতভাবে অনেকের সাথে আমারও যোগাযোগ হয়েছে ইদানিং, তার আগে আমি কারোর সাথে যোগাযোগ করি নাই, কিন্তু কথা বলে যেটা আমার উপলব্ধি হয়েছে যে একটা পর্যায়ে বিএনপি থেকে যারা নির্বাচিত হয়েছেন তারাও মানে সংসদে যাবেন। আমার সেটা মনে হয়েছে তাদের সাথে আলাপ আলোচনার ভিত্তিতে, সেটা আমার নিজের ওপিনিয়ন। গতকাল আপনাকে আপনার এলাকায় জনসমাবেশ করতে দেখা গিয়েছে, তো সেখানে মানুষের উদ্দেশ্যে তাদের চাওয়া পাওয়া কি ছিল এবং আপনি তাদেরকে কি বলেছেন? না, আমি সেখানে যাওয়ার পরে লক্ষ্য করলাম যে মিটিংটা কিন্তু স্থানীয় জনগণ সেখানে অর্গানাইজ করেছিলেন। উপজেলার 2জন চেয়ারম্যান ছিলেন, নির্বাচিত ইউপি চেয়ারম্যানরা ছিলেন, ওয়ার্ড মেম্বাররা ছিলেন, এবং মিটিংটা ছিল সত্যিকারের অর্থে স্বতঃস্ফূর্ত, এবং 24 ঘন্টার মধ্যে তারা যে সুন্দর আয়োজন করেছিলেন এইটা আপনার অত্যন্ত লক্ষণীয় এবং একটা ব্যতিক্রমধর্মী। সেখানে 2 হাত তুলে ওনারা আমাকে জানিয়ে দিয়েছিলেন যে আমরা আপনাকে নির্বাচিত করেছি সংসদে গিয়ে কথা বলার জন্য, আমাদের কথা বলার জন্য, আমাদের উন্নয়নে ভূমিকা রাখার জন্য। আমি তাদের সেই যে স্বতঃস্ফূর্ততা সেটা দেখেই আমি 2-3টা পয়েন্ট বলেছিলাম। এবং আপনারা জানেন মেঘ বৃষ্টি ছিল, বৃষ্টি ঝড় ছিল প্রচণ্ডভাবে। অত্যন্ত সংক্ষেপে যে 2-3টা কথা ওনাদেরকে আমি বলেছিলাম যে আপনারা আমাকে নির্বাচিত করেছিলেন, কিন্তু নির্বাচিত করার পরে কিছুটা মানে সেখানে বিতর্কের সৃষ্টি হয়েছিল আসলে সংসদে যাওয়া উচিত হবে কি না। আমি শেষ পর্যন্ত চিন্তা করে দেখলাম, এবং আমার দলও চিন্তা করলো, যে আমি যদি সংসদীয় এলাকায় গিয়ে মানুষের মতামত নিয়ে আসি, যে মতামত সংসদীয় এলাকার জনগণ দিবে সেই মতামতটা আমার দলের হবে, সেই মতামতটা আমার হবে। আমি সেখানে স্বতঃস্ফূর্ততা দেখে সেখানেই আমি ঘোষণা দিয়েছিলাম যে আমার দলের দল আমাকে এইরকম ম্যান্ডেট দিয়েছে, আপনাদের সেই স্বতঃস্ফূর্ততার পরিপ্রেক্ষিতে আমি বলে দিতে পারি যে আমি এই শপথ নিচ্ছি দলের পক্ষ থেকে, দল থেকে। সাথে সাথে আমি ওনাদেরকে বলেছিলাম যে এটা আমার সেকেন্ড ম্যান্ডেট। প্রথমবার আপনারা আমাকে নির্বাচিত করেছেন, দ্বিতীয়বার আবার আপনারা আমাকে ম্যান্ডেট দিয়েছেন, এবং আমি 2-3টা কথা ওনাদেরকে বলেছিলাম যে এই ধরনের যখন ভবিষ্যতে সংকট দেখা দিবে আমি কিন্তু সোজাসুজি আপনাদের কাছে চলে আসব, আপনাদের সাথে পরামর্শ করে আপনাদেরকে নিয়েই কিন্তু আগামী দিন আমার পথ চলা হবে। তারা অত্যন্ত খুশি হয়েছেন যে এইটা একটা ব্যতিক্রমধর্মী উদ্যোগ। আমি বললাম আমি সেই রাজনীতি করি, আমি জনগণের রাজনীতি করি এবং আমার সংসদীয় এলাকার প্রতিনিধিত্ব করব, এবং ট্রুলি যেন আমার সংসদীয় এলাকার মানুষের মতামত আমার মাধ্যমে প্রতিফলিত হয় সেই চেষ্টা করব। আরেকটা কথা আমি বলেছি যে দেখেন আমি আমার রাজনৈতিক জীবনে আমি সব সময় আমার দলের যে রাজনীতি, আমার যে রাজনীতি সেটা হলো সন্ত্রাসের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে। আপনারা কিন্তু আমাকে সাহায্য করতে হবে যাতে আমি সেই অবস্থান রক্ষা করতে পারি। কোনো ঠাউট বাটপাট যদি দেখেন আমাকে পরিবেষ্টিত করে রেখেছে, এবং মানে তাদের দ্বারা আমি যদি দেখেন যে সেই জায়গার থেকে আপনার আমার কমিটমেন্ট থেকে আমি আমার কমিটমেন্ট রক্ষা করতে পারতেছি না, আপনারা কিন্তু গার্ড দিবেন এবং আমাকে সতর্ক করে দিবেন যে এরা কিন্তু আমাকে বিপথে নেওয়ার চেষ্টা করতেছে। ইলিয়াস আলীকে বিষয়ে বক্তারা কেউ ইলিয়াস আলী প্রসঙ্গ তুলেছিলেন, আপনি কি বলেছেন? আমি নিজেই সেটা বলেছি সেখানে যে দেখেন আমার আপনাদের কাছে 2টা অঙ্গীকার ছিল। প্রথম অঙ্গীকার ছিল যে আমি সংসদে গেলে বেগম খালেদা জিয়ার মুক্তি চাইব, এটা অত্যন্ত আপনার মানবিক। উনি 3বারের প্রধানমন্ত্রী ছিলেন, উনি অসুস্থ, বিচার হলে আইনগতভাবে বিচার হতে পারে, কিন্তু মানবিক দৃষ্টিকোণ থেকে ওনাকে আপনার মুক্তি দেওয়া উচিত।
নাম্বার ওয়ান। আর সেকেন্ড যেটা আমি বলেছিলাম যে আমরা আইনের শাসনে বিশ্বাস করি, আমরা মানবিক অধিকারে বিশ্বাস করি। সেই আইনের শাসনকে আপনার সমুন্নত রাখার জন্য, মানবাধিকারকে আপনার মানব অধিকার যেটা সেটাকে আপনার মানে প্রতিফলিত করার জন্য আহ, একটা সরকারের উচিত হবে ইলিয়াস আলী কোথায় আছেন তার অনুসন্ধান করা, উনি যেখানে আছেন তার পরিবারকে জানিয়ে দেওয়া, তার উনি একজন সাংসদ ছিলেন, এই সংসদীয় এলাকার জনগণকে আপনার জানিয়ে দেওয়া। তা আমার সেই দুইটা অঙ্গীকার, আমি যদি সংসদে না যাই তাহলে তো আমার অঙ্গীকারও আমি রক্ষা করতে পারবো না। তা আবার আমি আপনাদেরকে আমার সেই অঙ্গীকারের কথা জানিয়ে দিচ্ছি যে আমি যখন সংসদে যাব এই দুইটা প্রস্তাব আমি উত্থাপন করব আপনাদের পক্ষ থেকে। আপনার কি মনে হয় যে বেগম খালেদা জিয়াকে পিজিতে স্থানান্তর করা হয়েছে এবং তিনি যদি জামিনে মুক্তি পান তাহলে বিএনপির পক্ষে নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত সহজতর হবে? সেটা তো বিএনপির একান্ত নিজেদের সংগঠনের সিদ্ধান্ত। আমি মনে করি যে পজিটিভ রাজনীতি করা উচিত এবং মানে বিএনপির পক্ষ থেকে যে দাবি দেওয়াগুলো সেগুলো যদি সংসদে গিয়ে বলা হয় সেখানে তো যুক্তিসঙ্গত যে দাবিগুলো থাকবে সেই দাবিগুলোর পক্ষে আমার নিজেরও মতামত থাকবে এবং আমি মনে করি যে আমাদেরকে পজিটিভ রাজনীতি করা উচিত। যে রাজনীতি আপনার মানে আমরা অতীতে করেছি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদেরকে যে রাজনীতি শিখিয়েছেন যে রাজনীতি হবে জনগণের জন্য এবং জনগণের অধিকার আর প্রতিষ্ঠার জন্য।